হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ক্লাস 9-এর ফিজিক্সের যে 3rd নম্বর চ্যাপ্টার রয়েছে, যেটাকে বলছে পদার্থের গঠন এবং ধর্ম। তো তার একটা ক্লাস আমরা নিয়েছি। সেই ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করেছি প্রবাহীর চাপ কি, প্রবাহীর কোনো বিন্দুতে চাপ আমরা কিভাবে মাপবো, এবং তরলের কোনো একটা বিন্দুতে চাপের বৈশিষ্ট্য কি, সেইখানের মানে সেই বিন্দুতে চাপ কি সব দিকে কাজ করে নাকি চাপের মানে কিছুর ওপরে সেটা ডিপেন্ড করে কিনা। তো প্রথম দিকটা আমরা একটুখানি পড়েছি। আজকে তারই আমরা এক্সটেনশন পড়বো। তো এরপরে আমাদের চ্যাপ্টারে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটারের মধ্যেও আরও স্পেসিফিক যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফরটিনের ব্যারোমিটার পড়তে হবে। ফরটিন একজন সায়েন্টিস্ট ছিলেন, তো তার আবিষ্কার করা ব্যারোমিটার, তো ফরটিন ব্যারোমিটার ছাড়াও আরও বিভিন্ন রকম ব্যারোমিটার আছে, কিন্তু আমাদের সিলেবাসে শুধু এটাই পড়তে লাগবে। এবং তারপরে একটা আমাদের মানে ঘটনা আছে, যে ঘটনাটাকে বা যেই ধর্মটাকে বলে হচ্ছে সাইফন ক্রিয়া, সেই দুটো আমরা আজকে পড়ব। তো চলো এক এক করে শুরু করা যাক। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো, অর্থাৎ প্রবাহীর যে চাপ ভিডিওটা, তো তার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, বা এখানেরও ওপরে যে আই বাটনটা আছে সেখানে গিয়েও তোমরা সেটা পেয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যেটা জানতে হবে যে ব্যারোমিটার জিনিসটা দেখতে কেমন। তো সবারই স্কুলের মধ্যে কোথাও না কোথাও, সেটা যে কোনো ল্যাবে হতে পারে, অনেকে জিওগ্রাফি ল্যাবে থাকে, কখনো কখনো তোমার আমাদের যে জীববিজ্ঞানের ল্যাবেও রাখতে পারে, ইভেন তোমাদের যেটা ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের যে ল্যাব হয় তা সেখানেও থাকতে পারে। তো এরকম একটা তোমার হচ্ছে কাঠের বাক্সের মধ্যে এই একটা যন্ত্র থাকে, এই যন্ত্রটাকে বলে হচ্ছে ব্যারোমিটার। তো ব্যারোমিটার নর্মালি দেখতে এত বড়, মানে যেটা আমরা মানে ফরটিনের ব্যারোমিটার পড়ছি, জিনিসটা এরকম লম্বাটে মতো দেখতে হয়। এর বিভিন্ন অংশ আছে, সবকটা অংশ আমরা পড়বো। তো প্রথম যে জিনিস হচ্ছে আসবে ব্যারোমিটার থেকে, যেই ব্যারোমিটারটা দিয়ে আমি মাপবোটা কি, বা এটাকে আমি কেনই এখানে পড়ছি। তো আমাদের এই যে গোটা চ্যাপ্টারটা আমি বলেছিলাম যে এটা প্রথম দিকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে তরলে আর বায়ুতে চাপ কি, মানে চাপ কিভাবে কোনো একটা বিন্দুতে আছে সেটাকে আমরা নির্ণয় করছিলাম। তো এই ব্যারোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেখান দিয়ে আমরা কি নির্ণয় করি। তো ব্যারোমিটার মাপে হচ্ছে বায়ুর চাপ। তো প্রথম পয়েন্ট হচ্ছে এটাই। তোমাকে হয়তো শর্টে কোয়েশ্চেন দিল যে কোন যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ নির্ণয় করি, বা ব্যারোমিটারের সাহায্যে আমরা কি নির্ণয় করি। তো ব্যারোমিটার কি নির্ণয় করতে সাহায্য করে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ বিভিন্ন সময় বাড়ে বা কমে, যেমন ঝড় যখন ওঠে তখন একরকম বায়ুর চাপ থাকে, বৃষ্টি হলে একরকম হয়। এমনি আমাদের যে নর্মাল যেরকম দিন, রৌদ্রোজ্জ্বল দিন, তখন আমাদের একরকম ব্যারোমিটারের মানে রিডিং হয়। তো সেই জিনিসগুলোই আমরা দেখব। তো এবার তাহলে শুরু করা যাক যে ব্যারোমিটারে থাকেটা কি। তো প্রথম যে জিনিসটা থাকে এই ব্যারোমিটারের এই অংশটা মাথার। তো এই অংশটাকে যদি দেখো, এই অংশটায় কি থাকে হচ্ছে অনেক রকমের, মানে মেনলি দু রকমের হচ্ছে স্কেল থাকে। তো একটা স্কেল দেখো এইখানে তোমার হচ্ছে এই পাশে দেওয়া আছে একদম তোমার। আচ্ছা, এই যে গোটা কন্টেনারের যে তোমার বাইরেটা, সেই বাইরেটা কিন্তু তোমার পিতলের তৈরি। ভেতরের দিকে একটা তোমার অংশ আছে, মানে তুমি যদি এখানটা ভালো করে দেখো, এই ভেতরে একটা অংশ আছে এই জায়গাটা করে। এই ভেতরের যে নলটা আছে সেই নলটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি, আর বাইরে যে অংশটা আছে অর্থাৎ যেটাকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিতল দিয়ে তৈরি। ঠিক আছে? তো এই তুমি যদি ভালো করে এই ওপরটা দেখো, তো পিতলের এই জায়গাতে কি হচ্ছে তোমার হচ্ছে স্কেল আছে। তো একটা এমনি নর্মাল স্কেল আছে, দেখো এখানে মিটার দিয়ে দেওয়া আছে, মিলিমিটার দিয়ে। তো এখানে এরকম একটা পাশে এরকম স্কেল চলছে। আর একটা স্কেল যদি লক্ষ্য করো, এই স্কেলটা হচ্ছে এই সামনে এখানটায় দেওয়া আছে। ঠিক আছে? তো আমাকে জিজ্ঞেস করে পরীক্ষায় যে আমাদের মানে ব্যারোমিটারে কোন স্কেলের সাহায্যে হচ্ছে আমরা বায়ুমণ্ডলের চাপটা বের করি। তো এই স্কেলটা মানে যেটা মানে পাশে যে নর্মাল স্কেলটা আছে সেটা দিয়ে তো করি, কিন্তু এক্স্যাক্ট যদি ব্যারোমিটারের মানে মাপ চায় তাহলে এই ছোট স্কেলটাকে আমরা ইউজ করি। এই স্কেলটার নাম কি? এই স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল।
ঠিক আছে, তাহলে আমাদের এই ওপরের যে অংশে এখানে কি থাকে, এখানে হচ্ছে স্কেল থাকে। ব্যাপারটা হয় কি যে যখন বায়ুমণ্ডলের চাপ বিভিন্ন রকম থাকে, তো পারদ স্তম্ভটা একটা জায়গায় এসে হচ্ছে স্থির হয়। ধরো পারদ স্তম্ভটা এইখানটায় এসে তোমার হচ্ছে দাঁড়িয়েছে, তো তখন তোমায় কি করতে হবে যে ঠিক অ্যাকচুয়ালি চাপ কত সেটা তোমাকে বের করতে হবে। তো এই যে জিনিসটা, এই যে ভার্নিয়ার স্কেলটা, এটা কি হয়, এটা হচ্ছে ওপর নিচে ওঠা নামা করানো যায়। এই যে এটাকে যদি আমি নিচের দিকে একটুখানি নামিয়ে দিই, এটা এই জায়গাটায় আমি এই লাইনটায় এসে হচ্ছে আমি এটাকে দাঁড় করিয়ে দিতে পারবো। তো যখন এটা এই লাইনে দাঁড় হয়ে যাবে, তখন আমি কি এই পাশ থেকে দেখে এর আসল যে মান সেটাও বের করতে পারবো। আর এই স্কেলের মধ্যে দেখো আরো ছোট ছোট করে একটুখানি যদি আমি ছবিটাকে আরেকবার করি, দাঁড়াও একটুখানি। তো এইখানে যদি তুমি ভালো করে ছবিটা দেখো, তো ছবিটার মধ্যে এবার দেখো যে এখানে কিন্তু দেখো ছোট ছোট অনেক দাগ দেওয়া আছে। তো ভার্নিয়ার স্কেলেও একটা দাগ আছে, সেই দাগটাকেও আমরা হচ্ছে আরো সূক্ষ্ম যদি কিছু, মানে ভার্নিয়ার স্কেলের কি হয় যে স্কেলটা থাকে, সেই স্কেলটা আমাদের মানে নর্মাল মিলিমিটার স্কেলের থেকেও অনেক সূক্ষ্ম হয়। তো সূক্ষ্ম পার্টটাও হচ্ছে আমরা এখান থেকে মাপতে পারবো। ঠিক আছে, বোঝাতে পারলাম। আর তারও উপরে তুমি দেখো এখানে একটা আংটা আছে, এই আংটাটা দিয়ে তোমার কি করে, তোমার হচ্ছে ব্যারোমিটারটাকে যেখানে তুমি ঝোলাতে চাইছো দেয়ালের সাথে, সেখানে তুমি ঝুলিয়ে রাখলে হলো। তারপরে কি থাকে, এই একটা অঞ্চল থাকে, এটা হচ্ছে ব্যারোমিটারের বডি। এই গোটা বডিটা এরকম তো কালো রঙের, বাইরে থেকে পিতল দিয়ে তৈরি, আর ভেতরের যে নলটা থাকে সেটা পুরোটাই হচ্ছে কি থাকে, পারদ থাকে। কেন পারদ থাকে, কারণ একটা প্রশ্ন মাঝে মাঝে আসে যে আমাদের যে 14 ব্যারোমিটার, এই ব্যারোমিটারের মধ্যে কি থাকে বা এই ব্যারোমিটারটা কি দিয়ে তৈরি। তো এই ব্যারোমিটারটাকে বলা হয় আর একটা নাম হচ্ছে পারদ ব্যারোমিটার। কেন, কারণ এর মধ্যে পারদ ভর্তি থাকে। ঠিক আছে, এই যে ভেতরে যে স্কেলটা থাকে, এই মানে স্কেল নয়, ভেতরে যে নলটা থাকে তার মধ্যে পুরোটাই হচ্ছে পারদ থাকে। ঠিক আছে, এবার আমরা নেক্সট আর একটা হচ্ছে স্টেজে যাই। এবার হচ্ছে দেখো এই যে নিচের অংশটা, এই অংশটাকে যদি বড় করে দেখি, তো জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়। এর নিচে একদম তলায় কি থাকে, এর তলায় একদম থাকে হচ্ছে একদম এই পোর্শনটায়, এটা এখানে একটা স্ক্রু থাকে, এই স্ক্রুটা ঘুরিয়ে বিভিন্ন রকম কাজ করা হয়। আর একটা এই ওপরে অঞ্চলে একটা স্ক্রু থাকে, এই স্ক্রুটা ঘুরিয়ে কি করা হয়, এই স্ক্রুটা ঘুরিয়ে হচ্ছে ওপরের যে ভার্নিয়ার স্কেলটাকে ওঠানো বা নামানো করানো যায়। ঠিক আছে, তো এই স্ক্রুগুলোর কাজও মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো কখনো কখনো প্রশ্ন করে যে মানে তোমার এখানে একটা পয়েন্টিংও করে দিতে পারে, ধরো এটাকে বললো ই, এটাকে বললো এফ, কখনো ছবি দিয়ে দেয়, তো বলবে যে ই স্ক্রুটা ঘুরিয়ে কি করা হয়। বা কখনো কখনো বলে যে পারদ তলের নিচে এখানে কি থাকে, এখানে একটা তোমার হচ্ছে একটা কন্টেনার থাকে, এই যে এই কন্টেনারটা, এই কন্টেনারের মধ্যে তুমি যদি এখানটা ভালো করে দেখো, একটা দেখো একটা এরকম চকচকে একটা পদার্থ আছে, এই পদার্থটা হচ্ছে আমার পারদ। তো তোমাকে বলবে যে পারদ তলের নিচে যে স্ক্রুটা থাকে, মানে এই স্ক্রুটা, তো এই স্ক্রুটার কাজ কি, তো তোমাকে তখন সেটার উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা অ্যাকচুয়ালি থাকেটা কি, এই অঞ্চলটা থাকে হচ্ছে তোমার একটা পারদের পুরো এখানে একটা তোমার বাটির মতো থাকে। এবার তোমার দরকার অনুযায়ী, মানে তুমি যখন আমার ব্যারোমিটারের সাহায্যে বায়ুর পাঠ নেবে, বায়ুর চাপের তুমি মান নেবে, তখন ওই স্ক্রুটা দিয়ে যেটা করা হয়, এই পারদ তলটাকে হচ্ছে ওঠানো বা নামানো করা হয়। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই যে ব্যারোমিটারের সাহায্যে আমি চাপ কিভাবে নির্ণয় করব। আমাদের পরীক্ষায় হচ্ছে 9-এর পরীক্ষায় যেটা স্কুলের মধ্যে আসে, সেখানে কিন্তু ব্যারোমিটারের গঠন সেরকমভাবে দেয় না। টুকটাক প্রশ্ন থাকতে পারে যে কি স্কেল ব্যবহার করা হয়, পারদ পাত্রের সাথে কি মানে কোন যে স্ক্রুটা থাকে তার কাজ কি, এরকম টুকটাক প্রশ্ন হয়। ওভারঅল গঠন 3 নম্বরের আসে না, কারণ এই যে চ্যাপ্টারটা এটা অনেক বড় চ্যাপ্টার, পদার্থের গঠন ও ধর্ম। তারও মধ্যে যদি আমি বলি ইম্পর্ট্যান্ট পোর্শন কি, তাহলে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে এখানের চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে আমার বার্নৌলির নীতি, সান্দ্রতা, পৃষ্ঠটান, ও শেষের দিকে একটু পীড়ন, ওই ওখানটা একটা পোর্শন আছে ওখানটা, আর এইদিকে তোমার হচ্ছে ঘনত্ব নির্ণয় আর আর্কিমিডিসের নীতি। এই জিনিসটাই হচ্ছে 80-90% এখানটাই কভার করে। তার বাইরে 14 ব্যারোমিটার থেকে প্রশ্ন এলেও এত ডিটেলসে এত বড় প্রশ্ন হচ্ছে দেয় না।
মেনলি যেটা আসে সেটা হচ্ছে ব্যারোমিটারের সাথে চাপ কিভাবে নির্ণয় করবে সেটা কখনো কখনো আসে। আর তার থেকেও বেশি যেটা আসে সেটা হচ্ছে যে আবহাওয়ার পূর্বাভাসের সাথে ব্যারোমিটারের সম্পর্ক। বিভিন্ন রকম বলবে যে ঝড় যখন ওঠে তখন ব্যারোমিটারের পাঠটার মানে পাঠের কি পরিবর্তন হয়, বা ব্যারোমিটারের পাঠ যদি খুব নেমে যায় তাহলে কি হবে, খুব উঠে গেলে কি হবে। তো সেরকম প্রশ্নই বেশি আসে। তো চলো তাহলে দেখা যাক যে ব্যারোমিটারের সাহায্যে আমি চাপ কিভাবে নির্ণয় করব। তো এবার এটা ব্যারোমিটারের নর্মাল একটা চিত্র করেছি। তো এখানটা যদি আরেকটা ভালো করে জিনিস দেখো, এই যে পারদতলটা আছে এখানে একটা ছোট পিনের মতো জিনিস আছে। এই জিনিসটা একটা পিনের মতো জিনিস এখানটা এরম ভাবে আছে। এই পিনের মতো যে জিনিসটা রয়েছে এই ইয়েটাকে, তো এই পিনটাকে অনেক সময় যেটাকে বলা হয় আইভরি পিন। অনেক সময় নয়, এটাই হচ্ছে নাম। তো এর নাম হচ্ছে আইভরি পিন। ঠিক আছে, তো এই পিনটার একটা গুরুত্ব আছে, গুরুত্বটা আমরা পরে বলছি। তো চলে এসো এইখানে, এই যে আইভরি পয়েন্টার দেখতে পেয়েছো, এটা একটা এরকম তোমার ত্রিভুজের মতো একটা ছোট এরকম পয়েন্টারের মতো এখানে থাকে। তো প্রথম কাজ কি, আমি কি বললাম দুটো স্ক্রু থাকে, কোথায় আছে, একটা হচ্ছে নিচের দিকে আছে, একটা হচ্ছে এই ওপরের এই পোর্শনে আছে। তো প্রথমে যেটা করব, ধরো আমি বায়ুর চাপটা মাপতে চাইছি, তো নিচের স্ক্রুটাকে আমি ধরে ঘোরাতে থাকবো। তো এখানে যে পারদটা আছে এগুলো সব পারদটা, তো আমি স্ক্রুটা ধরে কি হয়, স্ক্রুটা ধরে যেটা করা হয় যে আমি এইটাকে আইদার ওপরে তুলতে পারি নয়তো এটাকে নিচে নামাতে পারি। যখন আমি পাঠ নেবার দরকার নেই তখন ওটাকে নিচে নামিয়ে দেবো, মানে স্ক্রুটাকে ঘুরিয়ে কি হয় পারদ তলটাকে আমি ওপরে ওঠাতে পারি আর নিচে নামাতে পারি। তো যখন আমি ধরো মাপটা নিতে চাইছি তখন আমি কি করবো, ওই স্ক্রুটা ঘুরিয়ে পারদ তলটাকে ওপরে তুলবো। কত দূর অবধি ওপরে তুলবো, যতক্ষণ না এটা এই আইভরি পয়েন্টারের কাছে মানে পয়েন্টারের সাথে লেগে না যায়। তো এইটা এই যেখানে দেখো একটা ডট ডট দেওয়া আছে, এই পোর্শনে হচ্ছে নর্মাল অবস্থায় তোমার পারদ ছিল। এবার আমি স্ক্রুটা ঘুরিয়ে কি করলাম, এর লেভেলটাকে তুলে এই আইভরি পয়েন্টারের সাথে এটা যুক্ত করলাম। আর এই গোটা নলটার মধ্যে কি হয় হচ্ছে পারদ থাকে। ঠিক আছে, এরকম নয় যে শুধুমাত্র নিচের থলিটায় থাকে, তা নয়, পুরো নলটায় পারদ থাকে, তাই জন্য এটা গোটাটার নাম হচ্ছে পারদ ব্যারোমিটার। এবার দেখো যদি আমি এখানের এটাকে তুলি তাহলে কি এই নলেও যে পারদটা রয়েছে সেটারও তোমার যে পজিশন বা তার যে অবস্থানটা সেটাও তোমার ওপরের দিকে উঠবে একটুখানি। ঠিক আছে, তো এই যে ওপরে উঠছে, তো এইখানে একদম স্কেল অবধি এর হচ্ছে একটা লম্বা পারদ স্তম্ভ আছে। তো পারদ স্তম্ভটা কি হচ্ছে স্কেলের একটা নির্দিষ্ট জায়গা অবধি এরকম ভাবে উঠবে। তো যেমনি এটা এখানে এর সাথে ঠিকে গেল, আমরা হচ্ছে স্ক্রুটাকে ছেড়ে দিলাম। তো আর এটা যেমনি এখানে ওপরে উঠবে, তো গোটা নল থেকেই কি হচ্ছে পারদটা ওপরে উঠে একটা জায়গায় গিয়ে তোমার হচ্ছে দাগ মানে একটা দাগে গিয়ে ওটা হচ্ছে মানে দাঁড়াবে। এবার কি করব, এখানে যে স্ক্রুটা আছে দেখবে এখানে লেখা আছে স্ক্রু টু অ্যাডজাস্ট ভার্নিয়ার। মানে এই স্ক্রুটা দিয়ে কি অ্যাডজাস্ট করি, ভার্নিয়ারকে। ভার্নিয়ারটা কি বললাম যে একটা ওখানে যে ছোট যে স্কেলটা থাকে ভার্নিয়ার স্কেলকে। তো আর এখানে স্ক্রুটা দিয়ে কি অ্যাডজাস্ট করি, স্ক্রু টু অ্যাডজাস্ট মার্কারি লেভেল। মার্কারি মানে কি, মার্কারি মানে হচ্ছে পারদ। তো পারদের যে তলটা সেটাকে আমি অ্যাডজাস্ট করি নিচের স্ক্রু দিয়ে, আর ওপরের স্ক্রুটা দিয়ে আমি হচ্ছে ভার্নিয়ার স্কেলটাকে ওঠানো নামানো করি। তো এখানে আমার হচ্ছে লেভেলটা আছে, দেখো ভার্নিয়ার যে স্কেলটা সেটা এইটুকু, ওই যে ছোট পোর্শনটা বললাম। তো এখানে আমি কি করলাম, স্ক্রুটাকে ঘুরিয়ে ভার্নিয়ার স্কেলটাকে এই নিচে এখানটা এই জায়গাতে নিয়ে আসবো। কোনখানে নিয়ে আসবো, ঠিক পারদের উপরিতলটা যেখানে, ধরো এটা হচ্ছে পারদের উপরিতলটা, তো ঠিক ভার্নিয়ার স্কেলটাকে আমি এনে এই উপরিতলটার সাথে হচ্ছে অ্যাটাচটা করাবো, করে আমি হচ্ছে এর মানটা এখান থেকে কাউন্ট করব। ঠিক আছে, তো মানটা আমি দেখবো, দেখে এবার কি মানটা নিশ্চয়ই কিছু বাড়বে বা কমবে, জেনারেলি বাড়ে ইয়েতে, কখনো কখনো কমতেও পারে যখন ঝড় বৃষ্টি ইয়েতে হবে। তো তখন সেই মানটা দেখে আমি এটা প্রেডিক্ট করতে পারবো যে বায়ুমণ্ডলে হচ্ছে চাপ, মানে ওই স্থানে পার্টিকুলার স্থানে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ কতটা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যারোমিটারের সাথে চাপ নির্ণয়। বইতে দেখবে একটা পয়েন্ট করে লেখাই আছে, তো ওখানে বিভিন্ন অংশের নাম দেওয়া আছে ই ডি এফ বলে বিভিন্ন। তো কিন্তু তোমাকে হচ্ছে মানে এমনি লেখার সময় যেটা করতে হবে, তোমাকে যদি বায়ুমণ্ডলের চাপ বলে তোমাকে ওই প্রথমে বলতে হবে যে পারদ স্তম্ভের নিচে যে স্ক্রুটাকে আছে সেটাকে আমাকে প্রথমে ঘুরিয়ে এই পারদ স্তম্ভকে কি এই আইভরি পয়েন্টারের কাছে বা আইভরি পিনের সাথে হচ্ছে প্রথমে একই লেভেলে আনতে হবে বা একই সংস্পর্শে আনতে হবে। তাতে কি হবে যে
পারদের যে তলটা সেটা হচ্ছে কিছুটা উঠতে থাকবে। তো সেই তলটাকেই তারপর আমি কি করব, যে ভার্নিয়ার স্কেলের সাথে যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটাকে ঘুরিয়ে আমি পারদের যে উত্তল তলটা মানে এই ওপরের যেই লেয়ারটা এটাকে হচ্ছে আমি মাপবো। তো এইভাবে আমরা কোনো একটা স্থানের বায়ুমণ্ডলের চাপ আমি নির্ণয় করতে পারি। তো এই হচ্ছে আমার নর্মাল ব্যারোমিটার কিভাবে কাজ করে। এবার যেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, যে ব্যারোমিটারের সাহায্যে আমি কিভাবে বুঝবো যে আমার আবহাওয়া কীরকম, আমার ওয়েদারটার ফোরকাস্ট কিভাবে করবো। এই যে আলিপুর আবহাওয়া দপ্তর তোমাকে একদিন দুদিন আগে থেকেই বলছে যে ঘূর্ণবাত আসবে, বৃষ্টি হতে পারে, তো তারা কি করে বলছে? তো তার জন্য অনেক আরো মানে হচ্ছে জটিল ব্যাপার রয়েছে, কিন্তু নর্মালি জেনারেলি বোঝার জন্য আমাদের কি করতে হয়, তোমার হচ্ছে 3টে স্টেপ আছে। তো এখানটা আমি লিখে দিই, আবহাওয়ার পূর্বাভাস, যে আবহাওয়া কিরকম চেঞ্জ হবে আমি বুঝবো কি করে। তো প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট কি, তো এক হচ্ছে আমার এইদিকে পারদস্তম্ভে কি পরিবর্তন হচ্ছে, আর তার সাথে কি হচ্ছে আমার পরিবেশের কি পরিবর্তন হচ্ছে। তাহলে আমার একটা হতে পারে যে আমার যে পারদস্তম্ভ যদি ধীরে ধীরে কমতে থাকে মানে যদি পারদস্তম্ভ ধীরে ধীরে নামতে থাকে, পারদস্তম্ভ তো ওটা ওঠে নামা করে, তো যদি ওর যে স্তম্ভের যে মানে তোমার রিডিংটা, ওই রিডিংটা যদি আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে, তো যদি কমতে থাকে বা নামতে থাকে যে কোনো একটা লিখলেই হবে। তো তাহলে সেটা কি তোমার ডিনোট করছে। তো দেখো, কোনো জায়গায় পারদস্তম্ভ যত ওপরের দিকে উঠবে, সোজা কথা হচ্ছে বায়ুর চাপটা তোমার বাড়ছে আস্তে আস্তে, আর যত নিচের দিকে নামে সেটা হচ্ছে বায়ু মানে তোমার চারপাশের যে চাপটা আছে সেটা আস্তে আস্তে কমতে শুরু করে। তো পারদস্তম্ভে ধীরে ধীরে যদি কমতে থাকে তার মানে কি বায়ুর চাপ কমছে। তাহলে বায়ুর চাপ যদি কমে আস্তে আস্তে, তাহলে কিসের মানে ওটা সংকেত দেয়? এটার সংকেত যেটা দেয় সেটা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যখন হয় কোনো জায়গায় তখন কি হয়, ওই জায়গাটা মানে কিছুক্ষণের জন্য মানে ধরো বৃষ্টি হবে তার জাস্ট কিছুক্ষণ আগে ওই জায়গাতে কি হয় বায়ুর চাপটা অনেকটা কমে যায়, ঠিক আছে। তো ওই জন্যই বৃষ্টি হবে, তার সাথে ঠান্ডা একটা হাওয়া দেয়। কারণ কি সব চারপাশের যে উচ্চচাপ যুক্ত, কারণ আমরা পড়েছি ভূগোলে কি কোনো একটা জায়গার যদি আমার বায়ু মানে চাপ যদি তোমার কমে যায় তখন কি হবে, বাইরের অঞ্চল থেকে মানে চারপাশ থেকে কি হবে উচ্চচাপ যুক্ত বায়ু সেই জায়গাটা দখল করতে আসবে। তো যত আস্তে আস্তে কমবে তখন কি হবে আস্তে আস্তে এখানে তোমার হচ্ছে এটা ঠান্ডা একটা পরিবেশ তৈরি হবে। তো এখানে কি হচ্ছে, এটা বৃষ্টির সম্ভাবনা। তোমাকে কিভাবে প্রশ্ন তাহলে ফ্রেম করতে পারে, তোমাকে আইদার বললো যে বায়ুর মানে তোমার পারস্তম্ভ যদি ধীরে ধীরে তার পারস্তম্ভের ইয়েটা নামতে থাকে, পারদের যে তলটা, তাহলে সেটা মানে তার সাহায্যে মানে আমরা কি বুঝবো। বা কখনো কখনো বলে যে বায়ুমণ্ডলে বৃষ্টি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা মানে ব্যারোমিটারের সাহায্যে কিভাবে বুঝবো। তো তখন তোমাকে বলতে হবে যে পারস্তম্ভের যে মানটা সেটা ধীরে ধীরে কমতে থাকবে। আচ্ছা, এটা একটা গেল। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে যে পারদস্তম্ভ যদি পারস্তম্ভের উচ্চতা যদি হঠাৎ কমে যায়, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আগেরটা কি হচ্ছে ধীরে ধীরে কমছিল মানে আস্তে আস্তে তার মানটা নামছে, এটা যদি হঠাৎ করে মানে খুব একদম অদ্ভুতভাবে যদি জিনিসটা নেমে যায় তাহলে সেটাকে কি বলবো। তাহলে বায়ুর চাপ এখানে কি হচ্ছে কমছে, এখানেও ওপরে কমছিল, এখানেও কি হবে বায়ুর চাপ কমছে, তাহলে কিন্তু এখানে যেটা হবে হঠাৎ করে বায়ুর চাপ কমে যাওয়া, ঠিক আছে। তো যদি হঠাৎ করে কোনো জায়গায় মানে কোনো জায়গার চাপ যদি কমে যায়, বায়ুর চাপ কমে যাওয়া, তো হঠাৎ করে যদি কোনো অঞ্চলের এরকম ধরো চাপ এখানে যদি হঠাৎ করে কমে যায়, তো বাইরে থেকে বাতাসগুলো কি হবে, যেগুলো তোমার চারপাশের যে উচ্চচাপযুক্ত বাতাস সেগুলো কি হবে আরো ছুটে আসবে, মানে আরো তাড়াতাড়ি আসবে ওই জায়গাটা দখল করতে। তো যত তাড়াতাড়ি আসবে তত কি হবে, তাহলে বায়ুর যে মানে চারপাশে যে তোমার মানে বায়ু প্রবাহ সেটা হঠাৎ করে বেড়ে যাবে। তো যদি পারস্তম্ভের উচ্চতা হঠাৎ করে কমে যায় তাহলে কি হবে বায়ুর চাপ হঠাৎ করে কমে যাবে, এবং বায়ুর চাপ যদি হঠাৎ করে কমে যাবে তাহলে সেটা কি ইন্ডিকেট করবে, সেটা তোমার হচ্ছে
যে এটাই তোমাকে নির্দেশ করবে যে পার্শ্ববর্তী যে অঞ্চল থেকে খুব মানে প্রবল বেগে হচ্ছে বাতাস আসছে, এবং এটা যেটার সম্ভাবনা দেয় সেটা হচ্ছে ঝড়ের সম্ভাবনা। ঠিক আছে, আর একটা 3 নম্বর আসে, যদিও এই দুটোই হচ্ছে পরীক্ষায় বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, এই দুটো পরীক্ষায় বেশি আসে। এছাড়াও মাঝে মাঝে একটা আসে, সেটা হচ্ছে দুটোই তো হচ্ছে যদি কমতে থাকে, যদি আমি বলি যে পারস্তম্ভ যদি বাড়তে থাকে, তো তাহলে আমি লিখে দিই এখানে পারদ স্তম্ভ যদি ধীরে ধীরে বাড়তে থাকে। জেনারেলি বাড়বার সময় ওটা মানে ধীরে ধীরেই বাড়ে, খুব একটা যে খুব স্পিডে বাড়ে সেরকম না। তো ভারসাম্য যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কি হবে, তার মানে আমার যে এখানের এই অঞ্চলের কি হচ্ছে উচ্চচাপ বেশি হয়ে যাচ্ছে, এই জায়গার যে চাপটা সেটা হচ্ছে বেশি আছে। তো চারপাশে যদি মানে তোমার যেটা হচ্ছে মানে চাপ যেরকমই থাকুক না কেন, এই জায়গার চাপের সেরকম ভাবে খুব একটা পরিবর্তন হয় না, কারণ নিম্নচাপ থাকলেই চারপাশ থেকে বায়ু বেশি ছুটে আসে। যদি বায়ুই উচ্চচাপে থাকে তাহলে আর কি থাকবে। তো এর থেকে যেটা হচ্ছে বুঝতে পারা যায় যে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে। তাহলে তোমার হচ্ছে 3টে কন্ডিশন, একটা হচ্ছে পারস্তম্ভ যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে কি হবে, বৃষ্টি হবে। যদি পারস্তম্ভ হঠাৎ করে কমে তাহলে কি হবে, বায়ু প্রবাহ হঠাৎ করে বেড়ে যাবে, প্রবলভাবে তোমার হচ্ছে বায়ু প্রবাহ হবে, সেটা হবে ঝড়ের সম্ভাবনা। আর যদি পারস্তম্ভ ধীরে ধীরে তোমার বাড়তে থাকে তাহলে সেটা হবে কি, যে আবহাওয়াটা এখন অনেক ক্লিয়ার এবং তোমার শুষ্ক। ওকে, বোঝাতে পারলাম? তো এই আমার গেল হচ্ছে আমার ব্যারোমিটার। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাইফন। তো এবার দেখে নিই সাইফন জিনিসটা কি। তো সাইফন পড়তে গেলে প্রথম যেটা হচ্ছে জানতে হবে যে সাইফন ক্রিয়াটা কি। এই জিনিসটা আমরা আগে সেরকমভাবে পড়িনি, তো একটুখানি এই জিনিসটা হচ্ছে আমাদের জানতে লাগবে। তো সাইফনের আগে হচ্ছে এখানে দুটো আমি যে এক্সাম্পল দিয়েছি একটু দেখে নিই। তো অনেক সময় কি করা হয় যে আমাদের যে অ্যাকোয়ারিয়াম যদি কারোর বাড়িতে থেকে থাকে, তো অ্যাকোয়ারিয়ামের যদি জল পরিষ্কার করার হয়, সেই জল মানে সেই জলের মধ্যে অ্যাকচুয়ালি কী হয়, তোমার হচ্ছে কিছু অক্সিজেন তোমার দ্রবীভূত অবস্থায় থাকে। তো এবার সেখানে যে আমি গাছপালা কিছু আছে, কখনো কখনো গাছপালাগুলো নকলও থাকে, কিন্তু যদি তুমি আসল গাছপালা ওখানে কিছু রাখো, বা তোমার যে মাছ ফাঁচ আছে তারা সেই অক্সিজেনটা ইউজ করে ফেলবে, জলে দ্রবীভূত অক্সিজেনটা, কিন্তু তারপরে তো তোমাকে তাদের জন্য আরও অক্সিজেনের মানে যোগান দিতে হবে। তো তার জন্য যেটা করা হয় যে জলটা হচ্ছে কিছুদিন ছাড়া ছাড়া হচ্ছে পাল্টাতে হয়। তো সেই জলটা পাল্টানোর জন্য কি করে, ওই যে গোটা বাক্সের জলটা গিয়ে কি একটা জায়গায় ঢেলে দেয়? তো না, সেরকম করে না, কারণ সেরকম করলে কি এই ভেতরে একটা পুরো সেট আপ থাকে, এই সেট আপটা পুরো এদিক ওদিক হয়ে যায়। তো তার জন্য যেটা করা হয় এই যে এইরকম একটা নল ইউজ করা হয়। এই নলের একটা মুখ হচ্ছে এখানে ঢোকানো থাকে এবং আরেকটা মুখ হচ্ছে এইখানটায় তোমার হচ্ছে বের করা থাকে। এখানে একটা তোমার একটা প্রেশার পয়েন্ট থাকে। তো ওটা যদি নাও থাকে জিনিসটা একটু আস্তে আস্তে হবে, কিন্তু কাজ করবে। তো ব্যাপারটা হয়টা কি, এই যে নলটা যে মুখটা এই তোমার অ্যাকোয়ারিয়ামের ভেতরে রয়েছে, এই নলটার সাহায্যে কী হবে, জল হচ্ছে ভেতরে ঢুকবে এবং জলটা তোমার হচ্ছে এখান দিয়ে বেরিয়ে এইখানে তোমার ধরো একটা বালতি বা কিছুর মধ্যে সেটা হচ্ছে স্টোর হয়ে যাবে। তো এইভাবে যেটা করে যে আমার সাইফন ক্রিয়া কাজ করে। ওকে, আবার এখানে নিচে একটা উদাহরণ দেখো, যে গ্রামাঞ্চলে যেটা করা হয় যে ধরো তোমার একটা পুকুর রয়েছে, পুকুরের ধারে কাছেই তোমার ধরো একটা চাষের জমি রয়েছে, একটা বা মানে কিছু চাষের জমি রয়েছে। তো করা যেটা হয় যে ওখান থেকে যে জলটা নিয়ে তোমার মানে পুকুর থেকে জল নিয়ে তোমার যদি ধরো তুমি বালতি করে করে তো জল নিয়ে ওইভাবে চাষ করা সম্ভব নয়। তো ওখানে যেটা করা হয় ওরকম একটা নল ফিট করা হয়ে থাকে। তো এবার যে মানে তুমি যদি এমনি নলটা ফিট করে দাও, শর্ত একটাই রাখতে হবে যে তুমি যেখান থেকে জলটা নিতে চাইছো সেই মানে জলটাকে সবসময় ওপরে রাখতে হবে, মানে তার তলটা যেন সবসময় একটু ওপরে থাকে। যেরকমভাবে দেখো এইখানেও যে অ্যাকোয়ারিয়াম, এখানের যে লেভেলটা সেটা অনেক ওপরে, আর এখানে যেখানে জল স্টোর হচ্ছে তার লেভেল অনেক নিচে হয়। সেই একটাই শুধু শর্ত তোমাকে মানতে হবে যে যেখান থেকে আমি জলটা নিয়ে সরাতে চাইছি তার লেভেলটা, তার উচ্চতাটা যেন একটু ওপরের দিকে থাকে। তো এখানেও পুকুরের ক্ষেত্রে যেটা করা হয় যে উচ্চতাটা যদি ওপরের দিকে থাকে একটুখানি পুকুরটা, তাহলে কি হয়, আমার কোনো রকম কোনো শক্তি লাগে না, একটা শুধু নল যদি আমি ফিট করে দিতে পারি
জল নিজে থেকেই হচ্ছে তোমার সেই নলের মাধ্যমে তোমার ওই চাষের যে জমি সেখানে চলে যাবে। কিন্তু এখন যেটা করা হয় যে অনেকের মানে চাষ করার জন্য তো আর অত কখন জলের তল ওপরে যাবে, বা জলের তল যদি ধরো পুকুরটা একদম সেম লেভেলের হয়, তো তার জন্য যেটা করা হয় মোটরটা চালিয়ে দেওয়া হয়, একটা মোটর ফিট করে, পাম্প মানে মোটর বলতে মানে পাম্প ফিট করে, তো ওইভাবে তোমার হচ্ছে চাষটা করা হয়। কিন্তু নর্মালি যেটা হচ্ছে একটুখানি পাহাড়ি অঞ্চলে বা দিকে সেখানে এরকমভাবে কিছু কিছু জায়গায় চাষ হয়। তো সাইফন মানে সোজা কথায় বলতে গেলে কি বলবো, সাইফনের একদম বইতে সংজ্ঞা আছে দেখবে, একটা পাত্রকে আমি যদি না নাড়িয়ে সেই পাত্র থেকে কি করছি, মানে তরল, এখানে যে শুধু জল থাকবে তা নয়, সেই তরলটাকে কি করছি অন্য পাত্রে যদি আমি স্থানান্তরিত করতে চাই, তাহলে যে যন্ত্র ইউজ করা হয় তাকেই আমি কি বলবো, সাইফন। তাহলে পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সাইফন বলে। ঠিক আছে, সাইফনের আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে শৌচাগারের ব্যবহৃত ফ্ল্যাশ। তো শৌচাগারে ব্যবহৃত ফ্ল্যাশের বানানে, তো দেখবে আমাদের যে মানে শৌচাগারের তোর যে টয়লেট বেড সেটা তো থাকলো, তার পেছনে দেখবে একটা বাক্সের মতো থাকে, যেটাকে আমরা ফ্ল্যাশ বলি। তার এখানে একটা তোমার হচ্ছে নবের মতো থাকে। এই নবটাকে যখন আমি মানে প্রেস করি বা এটাকে নিচে নামিয়ে দিই, কী হয়, এখানের মধ্যে যা জল থাকে সেই জলটাই নলের মাধ্যমে এসে এখানে যে আমার টয়লেট বেডটা রয়েছে সেই টয়লেট বেডের মধ্যে এসে জিনিসটা তোমার হচ্ছে এখানটা ধুয়ে দিল বা এটা ফ্লাশ করে দিল। তো তারপরে তোমাকে আর কিছু করতে হয় না, তুমি চলে এলে। কিন্তু এখানে কি হয়, জলটা নিজে থেকেই হচ্ছে ভরতে শুরু হয়ে যায়। ঠিক আছে, এখানেও যে প্রসেসটা থাকে সেটাও তোমার হচ্ছে কি আমার সাইফন ক্রিয়া কাজ করে। কারণ কি, আমাদের যে ট্যাঙ্ক, বাড়িতে যে ট্যাঙ্কটা থাকে যেখানে জল স্টোর হয়ে থাকে, সেটা সবসময় ছাদে থাকে, তো সেটার তলটা ওপরে থাকে। সেখান থেকে বাড়ির যেখানেই তোমার হচ্ছে এই ইয়েগুলো লাগানো হয়ে থাকে, তোমার এই ফ্ল্যাশগুলো, তো সেইগুলো তোমার হচ্ছে সবসময় নিচের দিকেই থাকে। তো এটা সহজেই হচ্ছে ওই মানে তোমার সাইফন ক্রিয়া ইউজ করে কাজ করে। ঠিক আছে, তো কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন দেয় যে সাইফনের দুটো প্রয়োগ লেখো, তো সেখানে তুমি এটা লিখতে পারো, একটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামে জল পরিষ্কার করতে বা জল মানে বদল করতে, আর একটা হচ্ছে আমাদের শৌচাগারের অটোমেটিক ফ্লাশ। ওকে, এটা নিজে থেকেই হয়, তাই জন্য এটাকে অটোমেটিক ফ্লাশ বলে। তো এবার যেটা হচ্ছে আমরা পড়বো সেটা হচ্ছে যে এই যে সাইফনের মানে বই থেকে দেখলে, এটা তো আমরা একদম অ্যাপ্লিকেশান দেখলাম, নর্মালি জিনিসটা কীরকম দেখতে। তো সাইফনের প্রথম যেটা মানে জিনিস থাকে, তো সাইফনের প্রথমে একটা হচ্ছে নল থাকে। সেই নলটা কোনটা, এই যে এই তোমার যে নলটা রয়েছে এখান থেকে গিয়ে এরমভাবে এসছে, তো একটা নল থাকে, সেই নলটাই মানে একটু বাঁকানো নল, ওপরটায় গিয়ে এরমভাবে বাঁকানো আছে। এবং নলটাকে তুমি যদি ভালো করে দেখো, নলটার একটা বাহু হচ্ছে ছোট, এই যে এই বাহুটা, এটা হচ্ছে ছোট বাহু, এবং একটা বাহু হচ্ছে কি বড়। ঠিক আছে, একটা কাঁচের নল নেওয়া হয়, সেটা যে সবসময় কাঁচের হতে হবে সেরকম না, তুমি রাবারেরও নল ব্যবহার করতে পারো। তো সেই নলটাকে তোমার সাইফন হিসেবে ব্যবহার করা হবে। এই নলের একটা বাহু ছোট হবে, একটা বাহু তোমার কি হবে, বড় হবে। এবার কি, তুমি যেই পাত্র থেকে জল সরাতে চাইছো, ধরো এটা আমার এ পাত্র, এটা আমার বি পাত্র, তো এ পাত্র থেকে আমি জলটাকে কি করতে চাইছি, আমি বি পাত্রে আনতে চাইছি। তো যে পাত্রে আমি জলটাকে সরাতে চাইবো, যে পাত্রের জল আমি স্থানান্তরিত করতে চাইবো, সেই পাত্রের সাথে সবসময় কি হবে, আমার নলের ছোট যে বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে যুক্ত থাকবে সব সময়। আর আরেকটা কি শর্ত, যে এই যে তোমার মানে পাত্রটা আছে, এই পাত্রটাকে সবসময় কি হবে, নিচের যে মানে যে পাত্রে আমি জলটাকে নিয়ে যেতে চাইবো তার থেকে সবসময় কি হবে, কোনো উচ্চ স্থানে বসাতে হবে। যে পাত্রের জল আমি সরাতে চাইবো সেই পাত্রটাকে সবসময় উচ্চ স্থানে বসতে হবে, আর যে পাত্রে আমি জলটা জমা করতে চাইবো সেটাকে সবসময় কি করতে হবে, একটু নিচু অংশে হচ্ছে এটাকে আমি রাখতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এই হচ্ছে এটার নর্মাল আমার যন্ত্রটার বিবরণ। যন্ত্রের মধ্যে এই দুটো জিনিস আমি অ্যাড করে নিচ্ছি, কারণ এই পাত্রগুলো নয়তো আমি এটাকে ঠিকঠাকভাবে মানে এক্সপ্লেন করতে পারবো না। মেন জিনিস হচ্ছে এই তোমার নলটা আর হচ্ছে একটা হচ্ছে উচ্চতাটাকে আমাকে দেখতে হবে। তাহলে সাইফনের এটা হচ্ছে তোমার যেটা গেল, সেটা সাইফনের বিবরণ হলো। এবার একটা যেটা আসে সেটা হচ্ছে সাইফনের কার্যনীতি, পরীক্ষায় খুব আসে এবং এটা ইম্পর্ট্যান্ট তোমার জিনিস। তো
তো সাইফন কিভাবে কার্য করে। আচ্ছা, তার আগে যেটা হচ্ছে বলার যে কোনো তরলের কোনো বিন্দুতে চাপ কিভাবে নির্ণয় করা হয়, এটা আমরা আগের যে আমার ভিডিও, আগের যে লেকচার, সেখানে আমি বলেছি। তো তোমরা যদি সেই পার্টিকুলার জায়গাটা না দেখে থাকো, আগে ওই জিনিসটা একটুখানি দেখে নেবে, কারণ নইলে এই কার্যনীতিটা বুঝতে একটুখানি অসুবিধা হতে পারে। তো যদি না দেখে থাকো ওই ভিডিওটা আগে দেখবে, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে দেওয়ার, তো সেখান থেকে গিয়ে তুমি দেখে নাও। আর সেইখান থেকেই আমি হচ্ছে এখানে কার্যনীতিটা এখানে বর্ণনা করব। তো এবার আমি কার্যনীতিতে আসা যাক। তো আমরা কি পড়েছিলাম যে তরলের কোনো একটা বিন্দুতে, এখানে ধরো এই জায়গাতে, এখানে হোক কোনো একটা বিন্দুতে কি হচ্ছে, তার চাপের যে ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা কি ছিল, সেই ফর্মুলাটা হচ্ছে P = HdG। এই জিনিসটা আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম, ঠিক আছে। এই জিনিসটা কি মাথায় রেখে আমার হচ্ছে গোটা কাজটা করতে হবে। তো এখানে কি ছিল, H ছিল হচ্ছে উচ্চতা, হাইট, ডি ছিল ডেনসিটি বা ঘনত্ব, আর জি ছিল কি হচ্ছে আমার অভিকর্ষ বল, ঠিক আছে। আর পিটা ছিল হচ্ছে প্রেশার, কীভাবে আমি প্রেশার মানে করছি। এবার কি, আর তার সাথেও আমরা করেছিলাম কি, যে কোনো একটা জায়গায় যে চাপটা আছে তার উপরে কি করে, এই যে ধরো এখানে আমি একটা তরল নিয়েছি, তার এই বিন্দুতে আমি হচ্ছে ধরো চাপটা বের করতে চাইছি। তো এর ওপরে কি করছে, এই তরলটার ওপরে আমার বায়ুমণ্ডল একটা চাপ প্রয়োগ করে। তাই যদি টোটাল চাপ বা পুরো মানে আমি যদি চাপটাকে নির্ণয় করতে চাই কোনো একটা মানে অঞ্চলের বা কোনো তরলের কোনো একটা অবস্থানে, আমি যদি মানে মোট চাপ নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হয়, তাহলে হচ্ছে এই যে এইটা বের করেছি, এর সাথে কি করতে হয়, বায়ুমণ্ডলের চাপকে হচ্ছে অ্যাড করতে হয়, ঠিক আছে। এটা আমরা আগেই বলেছি। তো ওই মানে এই কনসেপ্টটার ওপরেই কি হবে, আমার এইখানের সাইফনটা আমি দেখব। তো এইখানের যদি ওই কনসেপ্টটা যদি না ক্লিয়ার থাকে, একটুখানি আগের ভিডিওটা দেখে নিও। তো এবার দেখা যাক কি হলো। তো আমি এবার এখানে কিছু পয়েন্টিং করি, কারণ পয়েন্টিং যদি না করি ব্যাপারটা বুঝতে পারবে না, ঠিক আছে। তো প্রথম যেটা হচ্ছে পয়েন্টিং করার, সেটা হচ্ছে যে আমি একটা হাইট মেপে নিই। আচ্ছা, একটুখানি আমি এক কাজ করি, একটুখানি এটা মুছে দিই, নয়তো অসুবিধা হবে। তো প্রথম যেটা হচ্ছে দেখব যে সাইফন নলের যে দুটো বাহু আছে, তার ওপরের অংশ সবসময় যেন এক, এই যে এইটা, এই ওপরের যে অংশটা আছে এটা যেন এক অনুভূমিক তলে থাকে, একটাই যেন তলে এরকমভাবে থাকে। এবার দুটো এই যে তলের যে মানে প্রান্ত, একটা এই প্রান্তটা, একটা এই প্রান্তটা, আর একটা তোমার হচ্ছে এই প্রান্তটা, এই দুটো যে প্রান্ত, এই দুটো প্রান্তকে আমি একটা পয়েন্ট দিলাম। ধরো এই যে পয়েন্টটাকে আমি লিখলাম হচ্ছে বি, এই যে পয়েন্টটা এটাকে লিখলাম আমি সি। এবার এখানে নলের যেটা হচ্ছে একদম শেষ প্রান্ত, সেখানটাকে আমি পয়েন্টটা দিলাম হচ্ছে এ। এই দিকে নলের যে শেষ প্রান্ত, সেটাকে আমি পয়েন্ট দিলাম হচ্ছে ডি, ঠিক আছে। এই জায়গাটা একদম হলো। তাহলে প্রথমে তোমাকে যেটা লিখতে হবে, যে একটা নলের যে উপরের যে অঞ্চলটা আছে, অনুভূমিক যে তল আছে, আমি ধরে নিলাম সেখানে দুটো বিন্দু হলো বি এবং সি। আর তোমার হচ্ছে এবার উচ্চতাটা তুমি যেটা লিখবে, যে পাত্রের আমি জল সরাতে চাইছি, তাহলে এখানে এটার একটা উচ্চতা রয়েছে, এই যে এই পুরোটা একটা উচ্চতা রয়েছে, এটাকে আমি কি উচ্চতা ধরলাম, এটাকে আমি ধরলাম হচ্ছে এটা H1, ঠিক আছে। আর ঠিক সেমভাবে এখানেও একটা উচ্চতা আছে, তো এই উচ্চতাটাকে আমি ধরলাম কি H2, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে প্রথম যেটা হচ্ছে আমাকে বলতে হবে যে আমি দুটো যে উচ্চতা ধরেছি, যে আমার ছোট বাহুর উচ্চতা হচ্ছে কত, H1, বড় বাহুর উচ্চতা হচ্ছে H2, আর কি দেখো আমার এইচের হিসেব হয়ে গেল, আর কি লাগে, ডি লাগে, জি লাগে। তো আমি একই তরল তো স্থানান্তরিত করতে চাইছি, তাহলে আমার তো ঘনত্ব একই থাকবে তরলের, তাহলে ঘনত্ব হচ্ছে ডি। জিটা তো আমি জানি যেটা হচ্ছে অভিকর্ষ বল, তো আমি ওটাকে আমি আলাদা করে আর কিছু লিখছি না। আর যেটা হচ্ছে লেখার মতো আর একটা জিনিস সেটা লিখতে হবে, আমি এটাকে ওপেন খোলা অবস্থায় রেখেছি, তার মানে কি বললাম, যে এর মধ্যে একটা বায়ুমণ্ডলের চাপ কাজ করবে, তো তোমাকে এখানে একটা লিখতে হবে। এবং ধরি বায়ুমণ্ডলের চাপ, এই পুরোটাই হচ্ছে ধরি, হ্যাঁ,
তুমি অ্যাজিউম করছো যে ধরি ছোটো বাহুর উচ্চতা এত, বড় বাহুর উচ্চতা এত, ঘনত্ব এত, ঘনত্বটা কার হচ্ছে তরলের, আর কি বায়ুর যে চাপ বা বায়ুর বলতে বায়ুমণ্ডলের যে চাপ, তো বায়ুমণ্ডলের যে চাপ সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে পি। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার তাহলে দেখো আমি এবার কি হচ্ছে বের করব। তো আমাকে প্রথমে যেটা হচ্ছে বার করতে হবে যে বি বিন্দুতে চাপ কত আর সি বিন্দুতে চাপ কত, মানে এই যে ওপরে দুটো বিন্দু করে রেখেছি, কোথায় গেল, এই একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, আমাকে বের করতে হবে প্রথমে বি বিন্দুতে চাপ কত আর সি বিন্দুতে চাপ কত। তো তোমাকে প্রথমে যেটা লিখতে হবে, তাহলে এই সব কিছু তুমি ধরে নিলে, তারপরে যেটা লিখবে যে বি বিন্দুতে চাপ হলো। এবার দেখো বি বিন্দুরা কি, এখানে যে নলটা আছে, নলের মধ্যে যে তরল আছে, সেই তরলের মধ্যেই একটা বিন্দু, তার মানে সেই আমার তরলের মধ্যে একটা বিন্দুর চাপ বের করব। কিন্তু এখানে তুমি যদি ভালো করে দেখো, এইটাতে মানে এই তরলটা কি একটা কাঁচের নলের ভেতরে আছে, তো সেখানে কি কোনো রকম কোনো বায়ুমণ্ডলের আলাদা করে কোনো চাপ নেই, তাই না? বায়ুমণ্ডল কখন চাপ দেবে? তুমি যদি ওপেন কোনো একটা জায়গায় রাখো, এই যেখানটা খোলা জায়গায় রেখেছো তাই বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, কিন্তু এখানে তো সেই বায়ুমণ্ডলের সেই চাপের ব্যাপারটা নেই। আর পুরো যে তোমার চাপটা, মানে এই যে টোটাল যে চাপটা, এই টোটাল চাপটাকে আমি কী হিসেবে লিখতাম? পি হিসেবে লিখতাম। সেটার মানে কি ছিল? সেখানের মানে ছিল হচ্ছে এইচডিজি প্লাস বায়ুমণ্ডলের চাপ। তো বি বিন্দুতে আমার চাপটা কি হবে, যে টোটাল যে চাপ মানে পি যেটা, সেখান থেকে কি হবে আমার H1 ডিজি হচ্ছে বিযুক্ত হবে। কেন বিযুক্ত হলো? কারণ পি যেটা সেটা হচ্ছে পুরোটার চাপ, ঠিক আছে, আর আমার এইচডিজি যেটা সেটা হচ্ছে প্রবাহীর কোনো একটা বিন্দুতে হচ্ছে আমার জিনিসটার চাপ। তো আমি যদি এই পি, এই যে এই পুরো জায়গাটা থেকে যদি আমি এই এইচডিজিকে যদি বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? শুধু বায়ুমণ্ডলের চাপ পড়ে থাকবে না? আমি সেটাকেই বের করতে চাইছি, ঠিক আছে? তাহলে পিবি যেটা, পিবি সমান সমান, সরি এখানটাকে আমি একটা বি বিন্দুতে চাপ, তো এটাকে আমি পিবি লিখছি। হ্যাঁ, তো পিবি সমান সমান পি, পিটা কি? টোটাল চাপ। টোটাল চাপ থেকে কী বাদ দেবো? এই অঞ্চলটার চাপ। এই অঞ্চলটার চাপ কি? সেটা হচ্ছে এই নলটার উচ্চতা, এই নলটার উচ্চতা কত? H1, আর তার সাথে ডিজি হয়ে গেল। ঠিক সেমভাবে হচ্ছে আমাকে এটাও বের করতে হবে যে সি বিন্দুতে চাপ। তো সি বিন্দুতে চাপ কত? সি বিন্দুতে চাপও তাহলে কী হবে? তাহলে পি সি লিখছি এটাকে। তো এটা সমান সমানও কী হবে? পি মানে টোটাল চাপ, সেখান থেকে কি বিয়োগ হবে? H2 ডিজি, ঠিক আছে? তো এটা হয়ে গেল সি বিন্দুতে চাপ। এবার নর্মালি কি হচ্ছে, তুমি যদি চাপটা দেখো, আমার চাপের ফর্মুলা কি? HDG। তো আমার এইচের মান যদি বেশি হয়, কারণ আমার এখানে ডি যে ঘনত্ব আর জি এই অভিকর্ষ যে ত্বরণটা, এই দুটোর মান তো সেম, ডিজির মান হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, ধ্রুবক। এইচের মান যদি আমার বড় হয় তাহলে কি হবে? আমার চাপ যেটা বেশি হবে, আর এইচের মান যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে চাপটা হচ্ছে আমার কম হবে। এবার দেখো তাহলে H1 যে বাহুটা আছে, সেই বাহুটার কি মানটা হচ্ছে আমার ছোট, তাহলে এখানে যে এইচডিজির মান সেটা ছোট হবে। এবার ধরো আমার যে এখানে যে পিটা আছে, মানে এই বড় যে পিটা রয়েছে, এই পিটার মান এই পুরোটার থেকে বেশি, তাই তো? তাই জন্যই আমি ওটাকে ওখান থেকে বিয়োগ করছি। তো ধরো আমার এই যে পি, এইটার মান ধরো আমার 100 ধরে নাও। তো এটার মান যদি 100 হয়, আর এখানে ধরো ডিজির মান হচ্ছে 2, পুরোটা ডিজির মান হচ্ছে 2, আর এখানে H1 যেটা, H1টা আমি কি বললাম যে H1 এর মান ছোট, ধরো H1 হচ্ছে 30, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? 30 দুগুণে 60 হবে। তাহলে এর যেই বিয়োগ করছি পি, মানে পি মাইনাস H1 ডিজি, সেটার মান কত হচ্ছে? তাহলে 100 মাইনাস 60, যেটা হচ্ছে দাঁড়াচ্ছে আমার 40 হলো। আর ঠিক সেমভাবে তোমার পি মাইনাস H2 ডিজি, H2টা কি? বড় বাহু, ধরে নিলাম আমি H2র মান হচ্ছে 40, ডিজির মানটা কনস্ট্যান্ট 2 রয়েছে, আর এইদিকে পি কত হচ্ছে? পি হচ্ছে আমার 100। তাহলে এক্ষেত্রে মানটা আমার কত বেরোবে? তো 40 দুগুণে 80, 100 থেকে বিয়োগ করলে 20। তাহলে তুমি কি বলতে পারবে যে পিবির যে মানটা, সেই মানটা কি বেশি, তাই তো? পিবির মানটা আমার 40 বেরিয়েছে, আর পিসি যেটা, তার মান আমার কম হবে।
তাহলে আমি লিখতে পারি এখানে যে কি হবে, যে পিবি ইজ গ্রেটার দ্যান টু পিসি। ব্র্যাকেটে লিখবে কারণ, তার কারণটা কি, কারণ হচ্ছে H2 ইজ গ্রেটার দ্যান H1। ঠিক আছে, তাহলে পিবির মান কেন বেশি হচ্ছে, কারণ টোটাল পিবিটার মান কি পি মাইনাস এইচডিজি। এখানে আমি বললাম যদি পি এর মান কনস্ট্যান্ট থাকে 100 ধরে নিলাম, তাহলে H1 এর মানের ওপরই সবটা ডিপেন্ড করছে। H1 এর মান যদি কম হয় তাহলে টোটালটার মানটা বেশি হবে, আর H2 মান যদি বেশি হয় তাহলে টোটাল বিয়োগ করে যে মানটা সেটা হচ্ছে কম হবে। তো সেখান থেকে আমি বলতে পারি যে সুতরাং আমি দেখতে পাচ্ছি কি যে পিবি গ্রেটার দ্যান পিসি। তার কারণ কি, তার কারণ হচ্ছে H2। এই H2-র যে মানটা, যে দৈর্ঘ্যটা, সেটা তোমার কি হয়ে যাচ্ছে, সেটা তোমার হচ্ছে বেশি H1 এর থেকে। ঠিক আছে, তো এইটা বোঝানোর জন্য এইখানে আমার হচ্ছে এই জিনিসটাকে আমায় আঁকতে লিখতে মানে একটুখানি তোমাকে বোঝাতে হলো। পরীক্ষায় এত কিছু তোমাকে লিখতে হবে না, এইদিকে যে 60-40 এই জিনিসগুলো যেটা করলাম সেই জিনিসগুলো তোমাকে ওখানে লিখতে লাগবে না। তো তাহলে এটা তোমার হয়ে গেল। তাহলে পিবিকে আমি বলতে পারছি যে পিবি হচ্ছে গ্রেটার দ্যান টু পিসি। তো এই যখনই পিবির মান মানে এই যে অঞ্চলে এখানের যখন মানটা যদি আমার বেশি হয়, তো তার ফলেই কি হয় যে বি বিন্দু থেকে তরল সবসময় সিতে প্রবাহিত হবে। যদি এর মান কম হতো, কম থেকে তো বেশিতে যাওয়াটা চাপের, বেশি যদি ওখানে চাপ থাকে সবসময় ওটা কি হয়ে যাবে, ওটা হচ্ছে কমের দিকে যাবে। তো তোমাকে শুধু প্রমাণটা কত দূর অবধি করতে হবে, সেটা হচ্ছে আমার পিবি গ্রেটার দ্যান পিসি। যখনই ওটা লিখলে তারপরেই তুমি এটা লিখবে যে এর ফলে বি বিন্দু থেকে তরল সি বিন্দুর দিকে প্রবাহিত হয় এবং নল বেয়ে সেটা কি হয়, যে ডান দিকে যে পাত্র রয়েছে যেটাকে আমরা মানে ডি পাত্র বা কিছু একটা পাত্র ধরেছি, সেই পাত্রে হচ্ছে সেটা জমা হয়। আর যেমনি এবার কি হবে, এখান থেকে এই বি পাত্র থেকে যখন জল মানে সি পাত্রে যাবে তখন কি হবে, এই বি পাত্রর এখানটা মানে এখানটা আমি একটুখানি আবার আঁকি। তো ধরো এই একটা নল, তো এখানের যে জলটা রয়েছে সেটা যখনই এই দিকে মুভ করবে, যত তোমার ডান দিকে আসবে, তখন কি হবে, এখানে একটা তোমার শূন্যস্থান সৃষ্টি হবে। তো সেই শূন্যস্থানটা যখনই সৃষ্টি হবে, আর এখানটায় কি করেছি আমি, একটা এখানের মধ্যে পাত্র রেখেছি, তো এখানে জল আছে, তো যখনই এখানে শূন্যস্থান সৃষ্টি হবে আর এখানে কি বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, তো চাপ দেওয়ার ফলে কি হবে, আবার জল হচ্ছে এর ভেতরে তোমার ঢুকবে। ঠিক আছে, তো জল আবার কি হচ্ছে, বায়ুমণ্ডলের চাপে বাম পাত্র থেকে আবার তরল কি হচ্ছে এবি নল বেয়ে, মানে এই লম্বা যে নলটা রয়েছে এই নলটা বেয়ে আবার হচ্ছে ওপরে উঠতে থাকবে। তো এর ফলে যেটা হবে যে অবিরাম সাইফনের যে ক্রিয়া সেটা হচ্ছে চলতেই থাকবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এটা হচ্ছে নর্মাল জিনিস, কিন্তু কখনো কখনো এখানে তোমার মানে পরীক্ষায় প্রশ্ন আসে যে বি এবং সি বিন্দুতে এর চাপের পার্থক্য কী। তো বি বিন্দুতে আমার চাপ কত হয়েছে, আচ্ছা আগে আমি একটু এখানটা একটু বুঝিয়ে দিই, কারণ এই নয়তো পুরো জিনিসটাই হচ্ছে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কার্যনীতিতে প্রথমে কি দেখব, যে আমার দুটো হচ্ছে আমি যে নলটা আছে সেই নলটার ছোটো বাহুর উচ্চতা আমি ধরে নিলাম হচ্ছে H1, বড় বাহুর উচ্চতা ধরলাম H2, তরলের ঘনত্ব ধরলাম D, আর তুমি সাথে লিখতে পারো অভিকর্ষজ ত্বরণ হচ্ছে G, বায়ুর যে চাপ বায়ুমণ্ডলের যে চাপ সেটাকে আমি ধরলাম P, যেটা হচ্ছে এই এখানে যে বায়ুমণ্ডলের এই মানে টোটাল যে চাপটা সেটা ধরলাম। আর কি তোমার হচ্ছে বি বিন্দুতে এবার হচ্ছে আমি চাপ বের করব এই ওপরের এই অঞ্চলটায়, তো সেটা কি হবে, টোটাল যে চাপ, ঠিক আছে, এই যে এখানে যে টোটাল চাপ তার থেকে যদি আমি এইচডিজিকে বাদ দিই তাহলে আমি বায়ুমণ্ডলের চাপ পাবো। তো পি থেকে আমি কি করছি, এইচডিজিকে বাদ দেবো, কিন্তু কি আমি এই অঞ্চলের মানে বি অঞ্চল থেকে বাদ দিতে চাইছি, তাহলে আমার যে এইচটা হবে সেটা হয়ে যাবে H1। আর এর পরেরটা কি, সি বিন্দুতে চাপ বের করব, তো সি বিন্দুতে কি হবে, ওটা হয়ে যাবে H2। ঠিক আছে, এইচডিজির বদলে H2DG হবে। তো এখানেও P মাইনাস H1DG হবে, ওখানেও P মাইনাস H2DG হবে। এবার আমি তোমাকে হিসেব করে বললাম যে H1 এর মান যদি কম হয় কি হবে, যে এই টোটালটার যে মান সেটা হয়ে যাবে সবসময় বেশি। তাহলে আমি বলতে পারি পিবি গ্রেটার দ্যান পিসি। কেন, কারণ হচ্ছে H2টা গ্রেটার দ্যান হচ্ছে H1 হলো। তো এটা যখনই হবে তাহলে পিবি যদি পিসির থেকে বড় হয় তাহলে পিবি থেকে সবসময় তরলটা কোথায় প্রবাহিত হবে, পিসি থেকে প্রবাহিত হলেই কী হবে, এটা নিচে এসে এখানে ডি যে তরলটা আছে সেখানে এসে তোমার জমা হবে। আর সেটা যখনই জমা হবে তখন কী হবে, এই বি অঞ্চলে একটা শূন্যস্থান তৈরি হবে। সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য আবার কি হচ্ছে, ওই যে বায়ুমণ্ডলের চাপে ওই
এ পাত্র থেকে জল ক্রমাগত মানে অবিরাম তোমার হচ্ছে এবি যে নলটা আছে সেই নল বরাবর উঠতে থাকবে। ঠিক আছে, এবার কখনো কখনো পরীক্ষায় একটা প্রশ্ন আসে, মানে প্রশ্ন বলতে তোমাদেরকে কখনো কখনো ওটাকে লিখতে বলতে পারে। আচ্ছা একটুখানি দাঁড়াও, তো একটুখানি এটা দেখে নাও, তোমাকে আসবে যেটা যে ওই যে বি বিন্দু ও সি বিন্দু বিন্দুর চাপের পার্থক্য, তাহলে বি আর সি বিন্দু কোনটা ছিল? এই যে আমি যদি নলটা করেছিলাম, এই নলের এটা ছিল বি বিন্দু, এটা ছিল সি বিন্দু। তো বি বিন্দুতে আমি চাপ কি বের করেছিলাম? পিবিটা কি ছিল? যে দাঁড়াও এক সেকেন্ড, তো পিবির যে মানটা ছিল সেই মানটা হচ্ছে পি মাইনাস H1 ডিজি ছিল বি বিন্দুতে এইখানটার, আর ওইদিকে সি বিন্দুর মানটা কি ছিল? পি সি সমান সমান পি মাইনাস H2 ডিজি। আমাকে জানতে কি চেয়েছে সেটা হচ্ছে আমি বি আর সি বিন্দুতে যে চাপটা হয়েছে তো সেই চাপটার আমাকে বের করতে হবে। তাহলে আমি কি মানে এটাখানে বেরটা কি করব? সেটা হচ্ছে পিবি মাইনাস পিসি, কারণ আমি কি বললাম পিবির মান সবসময় হচ্ছে বড় হবে, তাহলে পিবি থেকেই পিসি বিয়োগ করি। তাহলে এইদিকে এইটার থেকে আমি এটাকে বিয়োগ করছি, তাহলে আমি এখানেও কি করব? এখান থেকে এটাকে বিয়োগ করব। এটা যদি আমার 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ হয় তাহলে এখানেও আমি কি করব? 1 থেকে 2কে বিয়োগ করব। তাহলে পি মাইনাস H1 ডিজি এটা একটা, এটাকে আমি ধরো একটা ব্র্যাকেট দিলাম, মাইনাস পি মাইনাস এইচ, এক সেকেন্ড দাঁড়াও এখানটা, আর এখানটা কি হচ্ছে? পি মাইনাস H2 ডিজি। ঠিক আছে, তো এই দুটোকে বিয়োগ করব। এবার তুমি যদি ভালো করে দেখো দুটো ক্ষেত্রেই কি হচ্ছে, আমার পি হচ্ছে এইদিকে কমন, আবার এই দিকেও তোমার হচ্ছে ডিজিটা কমন, দুটো ক্ষেত্রেই। ঠিক আছে, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, এইদিকে আমি পিটাকে কমন নিয়ে নিতে পারি, কমন নেওয়া হলো, আর এই দিকে যেটা হচ্ছে আমি মানে বিয়োগ করলে H1 মাইনাস এখানে যেটা হচ্ছে H2, আর আমি ডিজিটাকে এইদিকে কমন নিতে পারি। ঠিক আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি, সম্ভব। এবার আচ্ছা এখানে আমার একটা ভুল হলো, সরি এখানটা একটা ছোট্ট ভুল হয়ে গেছে। জিনিসটাকে প্রথমে যেটা করব আমি এমনি লিখুই। ঠিক আছে, তাহলে পি এখানে মাইনাস দিয়ে H1 ডিজি, এখানে মাইনাসটার জন্য এখানেও একটা মাইনাস হলো, পি হলো, আর এটা মাইনাসের ফলে এখানটা কি হয়ে যাচ্ছে? এখানটা যেটা হচ্ছে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে H2 ডিজি হলো। এই পি আর এই পি কেটে গেল, তাই তো? তো ওইটাই আমার একটা বেসিক জিনিস যেটা আমি একটুখানি ভুল করে ফেলেছিলাম। এবার দেখো এটা যদি হলো তাহলে এখানে এটা পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা পজিটিভ আর এই জিনিসটা নেগেটিভ, তাহলে আমি এটাকে এই দিকে আনতে পারি, H2 ডিজি মাইনাস H1 ডিজি। এবার এর মধ্যে কমন কি আছে? ডিজিটা কমন আছে, তাহলে আমি লিখতে পারি H2 মাইনাস H1, এটাকে আমি একটা ব্র্যাকেটে লিখলাম, আর ডিজিটাকে আমি পাশে লিখে দিলাম। তুমি ডিজিটাকে সামনেও লিখতে পারো, কিছু এসে যায় না। তাহলে তোমাকে যদি বলে যে বি আর সি বিন্দুতে চাপের পার্থক্য কি, তাহলে তোমাকে এইভাবে হচ্ছে বি আর সি বিন্দুতে চাপটা কত সেটা তো তুমি আগের স্লাইডটায় আমরা করেইছি এখানে। তো এখানে যেটা ওখানে সরি তো বি আর সি বিন্দুতে যেটা হচ্ছে চাপের যে তোমার পার্থক্যটা হলো, যাক আমার এখানটা এক সেকেন্ড, তো কি হলো ওখানে? তাহলে পিবি মাইনাস পিসি যেটা আমার আলটিমেটলি বেরোলো কি, সেটা হচ্ছে H2 মাইনাস H1, আর এখানে হচ্ছে ডিজি। একটুখানি জিনিসটা কেটে গেল ইয়েতে, তো তোমরা চাইলে ওই যখন ওটা চলছিল ওখানটা একটুখানি পজ করে লিখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এই যে বিয়োগটা করলাম, বিয়োগ করার সময় যে পি এর যে মানটা ছিল, পিবির এমনিতে মানটা কি ছিল? পি মাইনাস H1 ডিজি। তো এই যে পি এর মান, এখানেও যে পি এর মানটা ছিল, সেই পি এর মানটা কিন্তু বিয়োগ করার সময় আর থাকলো না, সে দুটো কিন্তু কেটে গেল। তো এখান থেকেই একটা প্রশ্ন আসে যে এই যে পার্থক্যটা বি এবং সি বিন্দুতে চাপের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা কি করে? বায়ুর চাপের ওপর নির্ভর করে না। তো যেটা লিখতে হবে যে
বি ও সি বিন্দুতে চাপের পার্থক্য বায়ুর পার্থক্যের ওপর বায়ুর চাপের ওপর ডিপেন্ড করে না, কারণ বায়ুর চাপটা কি ছিল আমার পিটা তো আমার কেটেই গেছে, তো বায়ুর চাপের ওপর নির্ভর করে না। ঠিক আছে, এটা গেল। তো এটা হচ্ছে আমার এখানের একটা ইম্পর্ট্যান্ট যেটা থেকে প্রশ্ন আসে। এবার যেটা হচ্ছে প্রশ্ন আসে আরও পরের জিনিস, সেটা হচ্ছে সাইফনের শর্ত কী, যে আমি একটা সাইফন ইউজ করব তো তার শর্ত কী হবে। তো সাইফনের যদি শর্ত লিখতে বলে, সেই শর্তটাও হচ্ছে আমরা একটুখানি দেখে নিই। তো সাইফন ক্রিয়ার শর্ত বা শর্তাবলী, প্রথম শর্ত যেটা হবে যে এর যে মানে আমার সাইফন যে ক্রিয়া কাজ করবে সেটা কোথায় কাজ করবে না, সেটা হচ্ছে বায়ু শূন্য স্থানে কাজ করবে না। একটা প্রশ্ন খুব দেয় যে আমি ধরো একটা সাইফনের যন্ত্রকে যদি চাঁদে নিয়ে চলে যাই, ঠিক আছে, যদি চাঁদে নিয়ে চলে যাই তাহলে বা মহাকাশে নিয়ে চলে যাই, সেখানে গেলে আমার সাইফন ক্রিয়া কিভাবে কাজ করবে। তো তার উত্তর হবে সেখানে গেলে কি হচ্ছে, তোমার কোনো সাইফন ক্রিয়া কাজ করবে না। কেন? কারণ মহাকাশে কোনো বায়ুমণ্ডলের চাপ থাকে না। তো চাপ যদি বায়ু চাপ না থাকে তাহলে কি ওই পি আমি তো প্রেশার মানে তৈরি করতে পারবো না, কারণ মানে ওখানে তো ওটাই ছিল পি মাইনাস এইচডিজি, তাই তো H1DG। তো পি এরই যদি আমি মান না পাচ্ছি, বায়ুমণ্ডলেরই যদি মান না পাই, যদিও বায়ুমণ্ডলের ওপর ডিপেন্ড মানে তোমার বায়ুর চাপের ওপর ডিপেন্ড করে না মানে এতে, কিন্তু বায়ু শূন্য স্থান যদি হয় তাহলেও তোমার হচ্ছে জিনিসটা কাজ করে না। তো বায়ু শূন্য স্থানে যেটা হচ্ছে সাইফন ক্রিয়া করে না। ঠিক আছে, এটা এক নম্বর হলো। সেকেন্ড কি হতে হবে, যে পাত্রে আমি জলটা সরাতে চাইবো, যে পাত্র থেকে জল আমি এক স্থানে মানে স্থানান্তরিত করতে চাইবো, সেই পাত্রের উচ্চতাটা কি হবে, ছোট হতে হবে। আর অন্য যে পাত্রে আমি হচ্ছে স্থানান্তরিত করতে চাইবো সেই পাত্রের উচ্চতাটা সবসময়, পাত্রের উচ্চতা নয় মানে ওই যে নলটার উচ্চতাটা বড় হতে হবে, মানে H2 সবসময় H1 থেকে বড় হতে হবে। আমি যেই নলটা এঁকেছিলাম, নলটার এটা ছিল H2, এটা ছিল H1, তো H1 টা H2 থেকে কম হবে বা H2টাকে H1 থেকে বড় হতে হবে। অর্থাৎ কি, যে পাত্রের তরল আমি স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরল তল H1, আর যে পাত্রে আমি হচ্ছে সেটাকে আলটিমেটলি তুলতে চাইবো বা নিয়ে আসতে চাইবো তার হচ্ছে তরলের যে মানে তার যে উচ্চতাটা থাকতে হবে তরলের তলের, সেই উচ্চতাটাকে সবসময় হচ্ছে বেশি থাকতে হবে। তো একটা হচ্ছে শর্ত তাহলে শূন্যস্থানে কাজ করবে না, আর সেকেন্ড শর্ত এটা যে ওই দুটো যে নলের বাহু আছে সেই বাহু দুটোও হচ্ছে তোমার ছোট বড় রাখতে হবে। এবং ছোট বড়টা কীরকম, H2-র মান অর্থাৎ যে তলে আমার হচ্ছে জিনিসটা সঞ্চিত হবে সেখানটা সবসময় বেশি হবে। তো এই হচ্ছে ওভারঅল আমার সাইফন আর আমার ব্যারোমিটার। তাহলে কি কি জিনিস আসে প্রশ্ন আমি আরেকবার একটু শর্টে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ব্যারোমিটারের কার্যনীতি, মানে ব্যারোমিটারের সাহায্যে কীভাবে চাপ নির্ণয় করা যায় সেটা মাঝে মাঝে আসে। আর তার থেকে ছোট ছোট প্রশ্ন কিছু আসে, ব্যারোমিটারের সাহায্যে কী মাপা যায়, ভার্নিয়ার স্কেলটার মানে তোমার ব্যারোমিটারে কোন স্কেল ইউজ করা হয় বায়ুমণ্ডলের চাপ বের করার জন্য। আবহাওয়ার পূর্বাভাসগুলো থেকে প্রশ্ন খুব আসে যে যদি পারস্তম্ভের মান ধীরে ধীরে কমতে থাকে সেটা কি নির্দেশ করছে, যদি খুব মানে হঠাৎ করে কমে যায় সেটা কি নির্দেশ করছে, আবহাওয়া যদি পরিষ্কার থাকে তাহলে ব্যারোমিটারের পারস্তম্ভের কি চেঞ্জ হবে। তো এরকম কিছু প্রশ্ন থাকে। আর এই দিকে তোমার হচ্ছে সাইফন থেকে প্রশ্ন যেটা থাকে, সাইফনের কার্যনীতিটা খুব আসে। এই যে তোমাকে এখানের যে ছবিটা মানে ইয়েটা দেওয়া আছে, এই কার্যনীতিটা হচ্ছে খুব আসে পরীক্ষায়। আর তার সাথে যেটা আসে সাইফনের ক্রিয়ার শর্ত আসে, আর একটা যে জিনিস আসে সেটা হচ্ছে তোমার সাইফন তার অ্যাপ্লিকেশান বা সাইফনের প্রয়োগ কোথায় হয়। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল জিনিস। এর পরের দিন আমরা পড়বো হচ্ছে আর্কিমিডিসের সূত্র। ওকে, তো চলো, থ্যাংক ইউ।